হাই, আজকে আমরা হাইব্রিডেশন তোমাদের যে হাইব্রিডেশনের উপরে যে কোশ্চেনগুলো হয় জি নিটতে সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করব। তো ভালো করে বোঝার চেষ্টা করো। তো তোমাদেরকে আমি যেভাবে শিখেছি সেভাবে তোমরা হয়তো অনেকে ফলো করছো না, নিজেদের মতো করে করছো। বাট তোমরা যদি স্ট্রিং নাম্বারের উপর বেস করে যদি কোশ্চেন সলভ করাটা যদি না শিখেছো, তাহলে সেটা খুবই খারাপ হবে তোমাদের ইন ফিউচার। কারণ তোমরা বরাবরই স্ট্রাগল করবে, কারণ বিএসসি থেকে যখন তোমরা আবার সেই হাইব্রিডেশন পড়বে তখন দেখবে ফটাফট তারা স্টেরিং নাম্বার বেসিসে ক্লাস শেয়ার করে দিচ্ছে, বাকি স্টুডেন্টরা করে দিচ্ছে। আর তোমরা ছায়াপ্রকাশনী বইয়ের ফর্মুলা ইজিক্যালস টু হাফ কি সব একটা ফর্মুলা ছিল, ওটা বেশি যদি করতে থাকো তাহলে তোমরা আবার নতুন করে শিখতে হবে। তার জন্য যেভাবে শেখাচ্ছি সেটা যদি তুমি যত জলদি শিখতে পারবে, যত জলদি তোমরা অ্যাডপ্ট করতে পারবে, কারণ আমরা জানি তোমাদেরকে কিভাবে শেখানো হবে। তো তোমরা যারা ফলো করছো না ভালো কথা, সিগমা ওয়ান প্লাস লোন পেয়ার। দেখো তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন মানে নর্মালি তোমাদের পাঠিয়েছিলাম প্রশ্নগুলো, যে পরীক্ষাতে এসছে কোশ্চেন জিওমেট্রি প্লাস নাম্বার অফ লোন পেয়ার, এটাই পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে। 4 নম্বর একটা কোশ্চেন। তো তোমাদেরকে আমি বারবার বলছি, একটু আগে বলে দিই প্রথমে, তারপরে পড়াচ্ছি, যে ফলো যদি তোমরা না করো এখন থেকে তোমরা বারবার পস্তাবে। কারণ আমি আমার মতো করে বারবার একই রকম ভাবে কানেক্ট করে করে পড়াচ্ছি তোমাদেরকে, যেটা আগের চ্যাপ্টারতে এইটুকু শিখেছি, এই চ্যাপ্টারতে আমরা এটা শিখলাম, পরের চ্যাপ্টারতে আবার যতগুলো জিনিস শিখেছি সবগুলোকে কাজে লাগাবো। তো তোমরা যারা ভিডিও দেখছো না, তো হট করে তুমি ধরতে পারছো না, অনেক জায়গায় তোমরা হট করে এসে তোমরা কোশ্চেন আনসার সলভ করতে গিয়ে আমি তো কোশ্চেন আনসার সেশনে তোমাদেরকে এমন কিছু বলছি সেটা তোমরা বুঝতে পারছো না। তো তার জন্য আমি সব চ্যাপ্টার তোমাদেরকে পড়াচ্ছি না, কিন্তু যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো অবশ্যই চেষ্টা করো ফলো করা। কারণ আমরা জানি যে প্রফেসররা তোমাদের কিভাবে পড়াবে ইন ফিউচার, বিএসসি করতে গেলেও বা তুমি যাই করো। তোমাদের সবাই তো আর তোমরা যে নিট কোয়ালিফাই করে মেডিকেল পড়তে যাবে না। 5 জনের মধ্যে একজনই হয়তো মেডিকেল পড়বে, বাকি 4জন তোমরা কলেজেই ভর্তি হবে। যাই হোক, তোমাদেরকে অনেককে এই অপরচুনিটি হিসেবে ধীরে ধীরে বলা হবে। তো মাথায় রাখবে সবসময় যে কোনোভাবে তোমাকে দেশ থেকে বেরোতে হবে, কারণ দেশে কিছু নেই। তুমি আহ, বাইরে এসে যদি 5 লাখ টাকা ইনকাম করতে পারো, দেশে 50,000 টাকা ইনকাম করবে। তো সবাই এই কারণে রিসেন্টলি সবাই বাইরে আসতেছে। তো তোমাদের যেভাবে গাইড করা আছে গাইডেন্সটা ফলো করো। পড়াশোনার বাইরে যে ইনফরমেটিভ লেকচারগুলো তোমাদেরকে পাঠানো হচ্ছে সেগুলো ফলো করো। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, জিওমেট্রি আর লোন পেয়ার আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো তোমরা যারা ওই ফর্মুলা বেসিসে করেছো, তো লোন পেটা কি করে বের করলাম জানি না, হয়তো লোন পে বের করার জন্য একটা ফর্মুলা আছে, আমি ঠিক মনে নেই। কিন্তু আমরা কিভাবে শিখেছি, জাস্ট লুইস স্ট্রাকচার, আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে মলিকুলার লুইস স্ট্রাকচারটা ড্র করবো। লুইস স্ট্রাকচার যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সেখান থেকে তো অটোমেটিক লোন পেয়ার পেয়ে যাবো। আর লুইস স্ট্রাকচার বের করতে ফেললে সেখান থেকে আমরা সিগমা ওয়ান পেয়ে যাবো, প্লাস লোন পেয়ারও পেয়ে যাবো। তো আমাদের একসাথে সব কাজ শেষ, সেখান থেকে আমরা হাইব্রিডেশনও পেয়ে যাবো। তার জন্য তোমাদেরকে শুরু থেকে এইভাবে শেখানো হচ্ছে। তো আমরা তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে তোমরা বর্ণনের ছোট ট্রিক্সের মাধ্যমে, ট্রিক্সটা শেখাও ইম্পর্টেন্ট, আর সাথে সাথে কনসেপ্টটা শেখাও ইম্পর্টেন্ট। কিভাবে তোমাকে মলিকুলার ডায়াগ্রাম পরে আমরা শেখাবো, মলিকুলার ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। ট্রিক্স তো শিখতে হবে, তার সাথে সাথে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে, না তুমি কিছু শেখোনি, কারণ ট্রিক্স গায়েব হয়ে যাবে। তুমি কনসেপ্ট যদি গুলিয়ে ফেলো তাহলে তুমি ট্রিক্সটাও তুমি যে ট্রিক্স সফল হবে সেটাও তুমি পরে হাতে গুলিয়ে ফেলবে। তার জন্য কনসেপ্টটা ইম্পর্টেন্ট প্রথমে। তো চলো আমরা এই স্টেরিক নাম্বার বেস করে আমরা হাইব্রিডেশন বের করবো। তো দেখো তোমাদের একটা মলিকুল দিয়েছে HCF4, বলেছে জিওমেট্রি কি আর হচ্ছে লোন পেয়ার কতগুলো। তো লুইস স্ট্রাকচার বের করার সময় আমি কি বলেছি, যে সেন্ট্রাল অ্যাটম ফাইন্ড আউট করতে হবে তোমাকে ভ্যালেন্সি দেখে। তো এর বাইরে ককে কটা ভ্যালেন্সি ইলেকট্রন আছে, টোটাল 8টা ইলেকট্রন। এর কত ভ্যালেন্সি, ভ্যালেন্সি হচ্ছে ফ্লুরিনের একটা ইলেকট্রন চাই। তো জেনারেলকে প্রথমে 8টা ইলেকট্রন দিয়ে দাও। 4টা হয়েছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে। এবার কি বলেছে, যে সেন্ট্রাল অ্যাটমের প্রথমে ভ্যালেন্সি ইলেকট্রন আর ভ্যালেন্সি, আর সাইড অ্যাটমের ভ্যালেন্সি ইলেকট্রন ভ্যালেন্সি দেখে নেবে। তারপর কি শিখেছি, যে লোন পেয়ার ডেফিনেশন আমার করে, লোন পেয়ারের যে ফর্মুলাটা,
সেন্ট্রাল অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস ইলেকট্রন শেয়ার উইথ আউটার অ্যাটম। আউটার অ্যাটমের সাথে বন্ড বানানোর জন্য কতগুলো ইলেকট্রন শেয়ার করছে? মাইনাস পজিটিভ চার্জ প্লাস নেগেটিভ চার্জ ডিভাইডেড বাই 2। এটা তো আমাদের ফর্মুলা লোন পেয়ার বের কর। তো আমরা সেখান থেকেও বের করবো আর নর্মাল এখান থেকেও দেখতে পাই। দেখো, তো ভ্যালেন্স ইলেকট্রন কত? 8। জেরন হচ্ছে নোবেল গ্যাস, তার জন্য 8। ইলেকট্রন শেয়ার উইথ আউটার অ্যাটম, কটাই আউটার অ্যাটম আছে? 4টা আউটার অ্যাটম। 4টা আউটার অ্যাটম, প্রত্যেকটা ভ্যালেন্সি এক, মানে কি সে একটা করে ইলেকট্রন নিয়ে বন্ড বানাবে, তাহলে 4টা ইলেকট্রন দ্বারা 4টা ফ্লোরিন, 4টা ইলেকট্রন ইউজ করবে। হয়ে গেল। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ কিছু আছে? নেই। 4টা ফ্লোরিনের সাথে 4টে বন্ড বানিয়ে দাও, 4টা অ্যাটম শেয়ার করেছে। হয়ে গেছে। এবার দেখো 4টা সীমা বন্ধ হয়ে গেছে। এবারে কতগুলো লোন পেয়ার থাকবে? 2টো। তো আমি লোন পেয়ারটা পেয়ে গেলাম, তোমার হাদা কোশ্চেন সলভ হয়ে গেছে। লোন পেয়ার চাইছিল, লোন পেয়ার বের করে দিয়েছি। এবার জিওমেট্রি কীভাবে বের করবো? লোন পেয়ার 2টো আছে আর সিগমা বন্ড করা আছে একটা। সিগমা বন্ড ইকুয়াল টু নাম্বার অফ আউটার অ্যাটম। তো আমরা জানি সিগমা বন্ড হচ্ছে 4, লোন পেয়ার হচ্ছে, কারণ আউটার অ্যাটম 4, লোন পেয়ার হচ্ছে 2। তো স্টেক নাম্বার কত? 4 + 2 = 6। জিওমেট্রি কি হবে? সেখানে 6 জিওমেট্রি হাইব্রিডেশন কি হয়? sp3d2। হাইব্রিডেশন কি হবে? অক্টাহেড্রাল। হাইব্রিডেশন কি হবে? sp3d2। তাহলে জিওমেট্রি কি হবে? অক্টাহেড্রাল। তাহলে মলিকুলার জিওমেট্রি হবে অক্টাহেড্রাল। আর লোন পেয়ার চেয়েছে 2। এই দুটো আনসার চেয়েছে। এবার যখন সিরিজ শেপ বলে, শেপ কি হবে? শেপটা তোমাকে একদম বুঝতে হবে। যে লোন পেয়ারকে আমি বারবার বলছি যে লোন পেয়ারকে আমরা দেখতে পাবো না, শুধুমাত্র বন্ড পেয়ারগুলোই দেখতে পাবো। তাহলে আমরা মলিকুলটাকে, সরি এক্সি, আমরা মলিকুলকে তাহলে এইভাবেই দেখতে পাবো। ভালো করে বোঝার চেষ্টা করো। এইভাবে মলিকুলটাকে আমরা দেখতে পাবো। তাহলে এটা একটা স্কোয়ার প্ল্যানার। তাহলে শেপ হয়ে যাবে স্কোয়ার প্ল্যানার। তো বুঝতে পারলে আমরা সিম্পল ভাবে মলিকুলটা সলভ করলাম। কি কঠিন ছিল এখানে? লোন পেয়ার তো তুমি দুটো পেয়ে গেছো, আর লোন পেয়ার তো তুমি এখান থেকে তো এই ফর্মুলা থেকে তো লোন পেয়ার তুমি পেয়ে যাচ্ছ। তুমি এই ফর্মুলা যদি মনে রাখো, লোন পেয়ার পেয়ে গেলে, আর সিগমা মলিকুল নাম্বার অফ আউটার অ্যাটম, তো সেখানে তুমি স্টেক নাম্বার পেয়ে গেলে, তুমি অক্টাহেড্রাল জিওমেট্রি পেয়ে গেলে। তো সিম্পল ভাবে করা যায়। তোমরা ফর্মুলা মুখস্থ করছো, তো প্রত্যেকটা অ্যাটমের জন্য তোমরা ফর্মুলা মুখস্থ করে করে বের করতে যাবে, কত সময় লাগবে? এরপর এক্সাম্পলটা দেখো। এক্সিপ, দেখো আমি কিছু করবো না। আমি জানি সেন্ট্রাল অ্যাটমের টোটাল বাইরের ইলেকট্রন 8টা, আর দুটো ইলেকট্রনের সাথে দুটো ফ্লোরিন তার বন্ড বানাবে, তার দুটো ইলেকট্রন দিয়ে প্রথমে বন্ড বানিয়ে দাও। বাকি তার লোন পেয়ার তাহলে কত হবে? লোন পেয়ার হবে 8 - 2/2। 3টে লোন পেয়ার থাকবে, রাইট? তা বাকি 3টে লোন পেয়ার করে দাও। তাহলে মলিকুলার লোন পেয়ার সংখ্যা হচ্ছে 2, সিগমা বন্ড সংখ্যা কত? সরি, লোন পেয়ার 3 আর সিগমা বন্ড কত হচ্ছে 2, কারণ দুটো আউটার অ্যাটম। এসএন কত? 5। হাইব্রিডেশন কি হবে? sp3d। জিওমেট্রি কি হবে? টিপিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা হবে টিপিপি। আর শেপ কি করে পাবে? শেপ তুমি লোন পেয়ার বাদ দাও, শুধুমাত্র অ্যাটম দিয়ে দেখো, এটাই হচ্ছে শেপ। লোন পেয়ার বাদ দাও, তাহলে শেপ হয়ে যাবে লিনিয়ার। আর তুমি যদি ভালো করে মলিকুলটা ড্র করো তাহলে কি হবে? আমরা কি জানি টিপিপি জিওমেট্রিতে লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়াল থাকবে, আর বাকি সমস্ত কিছু অ্যাক্সিয়াল। লোন পেয়ার, হ্যাঁ লোন পেয়ার ইকুইটোরিয়াল থাকবে, আর বাকি দুটো বন্ড অ্যাক্সিয়াল থাকবে। তো টিপিপি জিওমেট্রি লিনিয়ার শেপ। দেখতে পেলে কোশ্চেন সহজভাবে সিম্পল ভাবে সলভ করা যাবে তোমরা যদি শিখো ভালো করে। তার জন্য বারবার বলছি, যেটা পড়াচ্ছি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আগেরবার কুইজে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি, তোমরা ফ্লোরিন করে দিয়েছো। দেওয়ার জন্য অ্যান্সার করছো যে আমি তো কি ইনশর্ট না কোথায় একটা পড়েছি। কি পড়েছো তোমরা জানো, আমি কি করে বলবো? আমি ক্লাসে বারবার পড়েছিলাম যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। এই ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কিন্তু ফ্লোরিন থাকতে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, আর ইলেকট্রন গেইন এনথালপিও বেশি। হুম। তো সেই জায়গায় আমি বারবার বলে দিয়েছি, বারবার এক্সপ্লেন করলাম যে ক্লোরিনের সাইজ বড়, ঘরে মারপিট হয়ে যাবে না হলে।
ফ্লোরিনের ক্ষেত্রে ছোট ঘর, সেই ইলেকট্রনকে নিয়ে একটা অতিথিকে নিয়ে আসতেই পারে, কিন্তু তাকে রাখতে পারবে না বেশিক্ষণ, কারণ ঘর ছোট। ক্লোরিনের ঘর বড়, সেখানে সে অতিথিকে নিয়ে এনে রাখতে পারবে, খাওয়া দাওয়া ঠিক না দিতে পারলেও তাকে ওদের থেকে থাকার জায়গা দিতে পারবে। তো তার জন্য ক্লোরিন ইলেকট্রন অ্যাফিনিটি অথবা ইলেকট্রন নিয়ে এনার্জি ছাড়ার প্রবণতা অনেক বেশি। সেটা বারবার পড়েছি, তারপর তোমার কুইজে ভুল করেছো। তো তোমরা ক্লাস করছো, যেগুলো দেখছো না বা মিস করছো, সেটা খুবই মানে ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে তোমাদের, কারণ আমি পুরোটাই তোমাদের জি নিট ফলো করে কনসেপচুয়ালি পড়াচ্ছি। মানে তোমরা সেমিস্টারে ধরো, তার সেমিস্টার শেষ হয়ে যাবে, তোমরা কিছু হয়তো ভুলে যাবে, কিন্তু আমি যে জিনিসগুলো প্রতিটা চ্যাপ্টারতে পড়ালাম, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল, পিরিয়ডিক প্রপার্টিজ, কেমিক্যাল বন্ডিং, এই যা জিনিস পড়ালাম সব একসাথে চলতেই থাকবে, কোনো কিছু ভুলে যাওয়ার ব্যাপার না। আমি প্রতিটা চ্যাপ্টারতে একই জিনিস রিপিট করাবো। ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করতে হবে, পিরিয়ডিক প্রপার্টিজ কীভাবে চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল বন্ডিংয়ে কীভাবে হাইব্রিডেশন চেঞ্জ হচ্ছে। এরপরে যখন আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার শুরু করবো, তখন দেখতে পাবে যে প্রত্যেকটা জিনিস কাজে লাগছে। কার্বন ভ্যালেন্সি 4, সেখানে কার্বন ইলেকট্রন কনফিগারেশন লাগবে, ফার্স্ট চ্যাপ্টারতে পড়ে এসেছি। কার্বন কোভ্যালেন্ট মলিকুল বানাচ্ছে, সেটা কেন বানাচ্ছে সেটা আমরা পিরিয়ডিক প্রপার্টিজে পড়েছি, যেটা নন মেটাল, চার্টেরও ছাড়তে পারবে, চার্টেরও শেয়ার করবে, তার জন্য মিথেন মলিকুল বানাচ্ছে CH4। তারপরে CH4 মলিকুলটা টেট্রাহেড্রাল, সেটা আমরা এখানে কেমিক্যাল বন্ডিং এ পড়ে নিলাম। তো এরপরে আমরা অর্গানিকে গিয়ে CH4 মলিকুল যখন ড্র করবো, সেখানে দেখাবো যে কার্বনের হাতে চারটা হাত, টেট্রাহেড্রাল মলিকুল। তারপরে কার্বন sp3 হাইব্রিডেশন থেকে আমরা ইথিলিনে যাবো, সেখানে sp2। তারপরে অ্যালকাইন, ইথিন, অ্যাসিটিল মলিকুল দেবো, সেখানে হাইব্রিডেশন sp হয়ে যাবে। তো এখানে আমরা যা বললাম সব পরে আমরা হাইড্রোকার্বনকে সব রিভিশন করবো। তো যারা বারবার লেকচারগুলো দেখছো এবং কন্টিনিউ দেখছো, তারা দেখবে যে কেমিস্ট্রিটা এতটাই সহজে তোমাদের মাথার মধ্যে, মানে যেটা তো এটাই হয়, বোঝার কি আছে, এরকম জায়গা দাঁড়িয়ে যাবে। তো দেখতে হবে যখন আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টার শুরু করবো, তখন দেখতে হবে যে আমরা কিভাবে বারবার রিভিশন করছি, যে একই জিনিস শিখে এসেছি, আমরা কি শিখে এসেছি আর কি পড়ছি। যাই হোক, তোমরা আমি আশা করি তোমরা রেগুলার দেখছো, অনেকে ভিডিও, অনেকে দেখছো না, স্কিপ করছো। বাট কুইজগুলো দেবে, তোমরা লেকচার দেখো না দেখো, কুইজগুলো দেবে। আর কুইজে ভুল করো ঠিক করো, তাতে সমস্যা কোথায়? তোমার কি মার্কসটা কি তুমি একটু তোমার বাবাকে পাঠাচ্ছি বা বাড়িতে পাঠাচ্ছি, বা তোমরা কম পেয়ে যাচ্ছে, তো সমস্যা কোথায়? ঠিক ভুল করবে, শিখবে। তার জন্য এই সাহসিকতাটা প্রথমে তৈরি করো। তাহলে এরকম আমার একটা স্যারের ছেলে, সে 1 বছর নিটের জন্য প্রিপারেশন নিল, নিট করতে পারেনি, সে পেয়েছিল 240 না 45 পেয়েছিল। এত ফালতু ছেলে হয়ে গেছে স্যারের ছেলে, তো ফালতু ছেলেই বলতে হচ্ছে। সে বিনামূল্যে তাকে রেখেছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 3টে টিউশন দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি বলেছিলাম কোনো কোচিং ঢুকাতে, সেখানে অনেক স্টুডেন্টের সাথে পড়াশোনা করে কম্পিটিশনে থাকবে, সে বাড়িতে বসে বসে 3টে টিউশন যেত আর পড়তো। সে পড়াশোনা কি করে যায় না, প্রথমবার নিট যখন দিল, 1 বছর ড্রপ দেওয়ার পর প্রথমবার যখন নিট দিল, 244 80 পেয়েছে। সে তো বাবাকে এমনভাবে বলেছে যে, বাবা আমি 70 থেকে বেশি পেয়েছি। কোন গদ্ধর মাস্টারদের কাছে সে পড়াশোনা করতে জানি না, তাই জিজ্ঞাসা করলাম তুমি যে স্যারের কাছে পড়ো, সেই স্যারদের কাছে বাকিরা নিতে কেমন রেজাল্ট পেয়েছে? বলছে আমি জানি না, কেউ পেয়েছে না পায়নি কেউ, মানে এরকম ব্যাপার। তো কার কাছে পড়াশোনা করে জানি না। তারপরে সে সেকেন্ড টাইম কি হচ্ছে, যেটা ব্যাপার যেটা বলছিলাম, সেকেন্ড ইয়ারে যখন এই সময় রিসেন্ট এই যে নিড হলো, সে তাকে বলেছিল তো বাবা তুই অ্যালেনে গিয়ে পরীক্ষা দে, একটা টেস্ট সিরিজ দেয়। সে পরীক্ষা দিতে যাওয়ার দিন বলছে আমার মাথা ঘুরাচ্ছে, আমি ট্রেনে যেতে পারবো না। তো সে পরীক্ষাতে যায়নি। এই ভয় তোমাদেরকে সবকিছু শেষ করে দেবে। তো তার জন্য ভুল হোক খারাপ হোক, এক্সাম দেবে, এক্সামে তুমি যখনই বসবে তখন তুমি বুঝতে পারবে যে আমি কতটা ঠিক করেছি, কতটা ভুল করেছি। তো বললাম তোমাদেরকে বারবার, আর তোমাদেরকে আমি কোশ্চেনও দেখালাম যে কিরকম কোশ্চেন আসছে। হ্যাঁ, সেই কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিসও করাচ্ছি। তো ক্লাস দেখবে, এবং স্যারকেও বলবে, যে যাদের কাছে টিউশন পড়ো তাকে বলবে যে স্যার এই চ্যাপ্টারটাতে নিট WBG-তে কি প্রশ্ন এসেছে, সেটা স্যারকে জিজ্ঞাসা করবে। চলো দেখো, এখানে দেখো সিএল-এরও ভ্যালেন্সি 1, ফ্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে সেন্ট্রাল অ্যাটমকে, তো সেন্ট্রাল অ্যাটম যে মিনিমাম নাম্বার থাকবে সে সেন্ট্রাল অ্যাটম হবে। সেন্ট্রাল অ্যাটম হবে মিনিমাম নাম্বার, যার মিনিমাম সংখ্যা যে থাকবে, মিনিমাম নাম্বার। তো প্র্যাকটিস করতে করতে, কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তুমি আইডিয়া করতে পারবে যে কোনটা সেন্ট্রাল অ্যাটম, কোনটা আউটার অ্যাটম। তো সিএল এর একই রকম 7টা ভ্যালেন্স ইলেকট্রন তুমি রেখে দাও, 7টা ভ্যালেন্স ইলেকট্রনের সাথে 7টা ফ্লোরিনের বন্ড বানিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ তুমি, 3টে সিগমা বন্ড, 2টো লোন পেয়ার। টিপিপি জিওমেট্রি সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে টিপিপি জিওমেট্রি, কারণ 2টো লোন পেয়ার তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি বুঝতে পারছিলে না যে কি হয় মলিকুল, যখন তুমি লুইস চার্চটা ড্র করলে, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলে না, ও এখানে তো 2টো লোন পেয়ার। তো
এখানে তো দুটো লোন পেয়ার আছে আর তিনটে ফ্লোরিন আছে, তো এটা টিপিপি জিওমেট্রি হবে। টিপিপি জিওমেট্রি 5 আছে, এসএন হচ্ছে 5, হাইব্রিডেশন হবে sp3d। টিপিপি জিওমেট্রি আর সেভ হবে কি, এটা সেভ হবে টি সেভ। টি সেভ হবে কারণ আমরা কি দেখছি, কি করছি, হ্যাঁ টি সেভ করছি তো। আমরা কি দেখছি, আমরা এই মলিকুলটাকে দেখতে পাচ্ছি, লোন পেয়ারকে তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে টি সেভ, টি সেভ দেখতে পেলে কিরকম সব সিম্পল সিম্পল কোশ্চেন এগুলোই। এখন তোমরা যদি এইভাবে ভালো করে না শিখো, তোমার জ্যামিতি একই কোশ্চেন হবে, জ্যামিতিও একটা কেমিক্যাল এরকম বর্ণিং থেকে কোশ্চেন থাকবে, সেখানে তোমার এখানে তোমাকে হাইব্রিডেশন চেয়েছিল পেয়েছে, সেখানে তোমার থাকবে সেফ থাকবে, হাইব্রিডেশন থাকবে, সরি সেফ থাকবে, জিওমেট্রি থাকবে, তুমি কনফিউজ হয়ে যাবে। সেফ, সেভ হবে জিওমেট্রি হবে টিপিপি, সেভ হবে টি সেভ, তো সেখানে তোমাকে কনফিউজ করে দেবে। বা তুমি যদি এখন থেকে ক্লিয়ার না করো তখন যাই হোক পরে গিয়ে প্রবলেম পড়বে। তারপর তোমরা এখন যারা পড়াশোনা করছো না, এখন ক্লাস 12-এর ছেলে মেয়েগুলো, ক্লাস 12 অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কয়েকটা ছেলেগুলো ছাড়াও মেয়ে একটা দুটো মেয়ে আছে, এত এত উচ্ছন্নে চলে গেছে, এত উচ্ছন্ন বলে এবার তারা আবার ভালো শিক্ষিত বাড়ির ছেলে মেয়ে, এত উচ্ছন্নে গেছে তাদের ক্লাসে দেখেছিলাম, সে একদিনই ক্লাস জয়েন করেছিল, তারপর দিন থেকে সে ক্লাসেই আসেনি। তার কারণ কি, সে হচ্ছে একটা ইনস্টাগ্রাম চ্যানেল খুলেছে, সেই ইনস্টাগ্রামে আমাকে ফলো করেছে, আমি মানে আমার ওই চ্যানেলটাকে ফলো করেছি, আমি ফলো করেছি, তো আমি দেখতে পেরেছি যে সে ইনস্টাগ্রামে কি করে বেড়ায় আর কি, সারাদিন স্টোরি দেওয়া, লাইন মারা থেকে মানে বিভিন্ন রকম কাজ করে বেড়ায়। যে সে এরকম উচ্ছন্ন চলে গেছে, সে আর আমার কাছে পরের দিন থেকে ক্লাস করতে আসেনি, কারণ জানে তো, বুঝতে পেরে গেছে যে পড়াশোনাতে কিরকম বাংবাজি করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পড়াশোনা করবে না, তো এখন তো তোমরা মানে ক্লাস 11-12 পড়াশোনা করলে না ভালো করে, তারপরে যখন তোমার জ্যামিতি প্রিপারেশন নেবে, তখন একই জিনিস পড়বে, সবই একই জিনিস, প্রত্যেকটা জিনিসই পড়বে, একটু ডিটেলসে পড়বে। তো এখন শিখলে না, তখনও গিয়ে শিখতে পারবে না, তখনও গিয়ে স্ট্রাগল করবে। আর এইভাবে কাটতে, এইভাবে দেখতে দেখতে তোমাদের বিএসসিও শেষ হয়ে যাবে। তো শেষে কি হবে, কিছুই করতে পারবে না। মিদনাপুর কলেজে 5টা এমএসসি স্টুডেন্ট, তারা প্রথমবার তার জ্যামে ভালো র্যাঙ্ক করতে পারেনি, তাহলে তাদের সেই 5টাকে আমি পড়াই আর কি। তারা নেট বলে একটা এক্সাম হয়, তারা নেট কোয়ালিফাই করতে পারেনি, গেট কোয়ালিফাই করতে পারেনি, কাট অফই কোয়ালিফাই, কাট অফ ক্রস করতে পারে, 100-তে 25 নাম্বার পেলে কাট অফ ক্রস হয়, সেই 25 নাম্বারই তুলতে পারছে না তারা। তো তোমাকে তার জন্য বারবার বলছি, তোমরা ছোট, তো শুরু থেকে বলছি যত পড়াশোনা করবে তত তোমরা ধীরে ধীরে এগোবে। আর নিট জি সবকিছুর জন্য টাইম লাগে, তোমাদেরকে 1 বছর ড্রপ দিয়ে 2 বছর ড্রপ দিয়ে প্রিপারেশন নিতে হবে। আমরা একটা ভিডিও বানাবো যেখানে দেখাবো যে কিছু ছেলে ড্রপ দিয়ে দেয়, তারপরে তারা এত পড়াশোনা করে কিছুই করতে পারে না, দিয়ে তারা বেসরকারি প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকছে, সেটা আমরা আলাদা করে ভিডিও বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা যেটা শিখলাম যে মলিকুলার হাইব্রিডেশন কিভাবে বের করতে হয়, লোন পেয়ার কিভাবে তোমরা কাউন্ট কাউন্ট করতে পারবে, আর এই যে ইনফরমেশনগুলো তোমাকে দিলাম, যে তোমরা যদি ক্লাসগুলো ভালো করে না ফলো করো তাহলে ধীরে ধীরে তোমরা বুঝতেই পারবে না। আবার 11-এ যদি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে না বুঝো, 12-এ অন্ধ হয়ে যাবে, 12-এ হাওয়া দেখবে, হাওয়া। কারণ 12-এ সবকিছু মেকানিজমে বেস থাকবে, আর অনেক কিছু, অনেক অর্গানিক কেমিস্ট্রি থাকবে। তো এখন যদি ভালো করে অর্গানিক কেমিস্ট্রি না বুঝছো, তো 12-এ পুরো হাওয়া হয়ে যাবে। তার জন্য বলছি বারবার পড়াশোনা করো ভালো করে। তো আমরা আর কয়েকটা মলিকুল তোমাদের দিয়েছিল, তোমরা যেমন হচ্ছে এই মলিকুল ধরো SiO4, এই মলিকুলটা কি করে করবে, এই মলিকুলটা কি করে করবে, দেখো সিলিকনে তো 4টা ইলেকট্রন আমরা জানি, এখানে একটা প্রবলেম আছে, কোশ্চেনটা আমি তুললাম এই কারণে। দেখো এবার অক্সিজেন কি করবে, একটা অক্সিজেন প্রথমে একটা করে বন্ড বানাবে, তারপর আরেকটা ইলেকট্রন থাকলে ডবল বন্ড বানাবে। এবার তুমি যদি প্রত্যেক সিলিকনের সাথে অক্সিজেন ডবল বন্ড বানিয়ে দাও, তাহলে 4টা ইলেকট্রনই তো অক্সিজেনের সাথে, দুটো অক্সিজেনের সাথে হয়ে গেল, তো বাকি দুটো ও মাইনাস কি করে তৈরি করবে, বাকি দুটো যে ও মাইনাস আছে সে দুটো ও মাইনাস কি করে হবে, সরি বাকি দুটো অক্সিজেন অ্যাটম কোথায় যাবে, 4টা অক্সিজেন অ্যাটম আছে না, তাহলে এখানে ডবল বন্ড হবে না, তাহলে সিঙ্গেল বন্ড হবে এখানে। সিলিকন তার 4টা ভ্যালেন্স ইলেকট্রন, কার্বন নিচে তো সিলিকন, সে প্রতিটা অক্সিজেনকে দুটো করে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে দুটো অক্সিজেনের সাথে বন্ড বানাবে, আর দুটো অক্সিজেন কি করে বন্ড বানাবে, তাহলে একটা অক্সিজেনের সাথে একটা করে সে বন্ড বানাবে, তার জন্য 4টা অক্সিজেনের সাথে 4টা বন্ড বানাবে। আর বাকি মাইনাস চার্জগুলো কোথায় যাবে না, প্রত্যেকটা অক্সিজেন একটা করে মাইনাস চার্জ নিয়েছে, কেন নিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। হুম, সিলিকন, অক্সিজেন, দেখো অক্সিজেন কি হয়, 7টা 6টা ইলেকট্রন, 4টা
তো অক্সিজেন কটা হয়? 6টা ইলেকট্রন। তো এই দেখো 6টা ইলেকট্রন, তার মধ্যে একটা আছে সিলিকনের সাথে বন্ড বানিয়েছে, একই রকম ভাবে প্রত্যেকটা অক্সিজেনই বন্ড বানিয়েছে। সিগমা বন্ড এগুলো সব। এই দেখো অক্সিজেন তাহলে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে? অক্সিজেন টোটাল ইলেকট্রন শেয়ারিং করছে মানে কি, এটাও কাউন্ট হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে অক্সিজেন 7টা ইলেকট্রন হচ্ছে না, কিন্তু সিলিকন দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে। সিলিকনে 8টা ইলেকট্রন হয়ে গেছে, দুটো করে 8টা ইলেকট্রন হচ্ছে, কিন্তু প্রত্যেকটা অক্সিজেন ইলেকট্রন 7টা করে হয়ে গেছে, তার জন্য একটা করে মাইনাস চার্জ দিতে হবে যাতে একটা করে ইলেকট্রন ঢোকে। তো এখানে প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে মাইনাস চার্জ। বুঝতে পারলে? তাহলে অক্সিজেনের অক্টেট পূর্ণ হলো, সিলিকনের অক্টেট পূর্ণ হলো। তাই তোমরা মলিকুলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে মলিকুলটা হবে এরকমই। সরি, মলিকুলটা হবে আমাদের টেট্রাহেড্রাল। এটা একটু কঠিন এক্সাম্পল ছিল, এটা ফর্মুলা দিয়ে হবে না, তোমাকে বুঝতে হবে মলিকুলার স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা হচ্ছে টেট্রাহেড্রাল, কারণ 4টা সিগমা বোন আছে। এখানে কি করে বের করবো? স্টেরিক নাম্বার। সিগমা তোমাকে সিলিকনের বের করতে, সিলিকনের কটা সিগমা বোন আছে? সিগমা বোন প্লাস লোন পেয়ার। সিলিকনের উপরে কোনো লোন পেয়ার নেই, অক্সিজেন উপরে আছে সেটা আলাদা ব্যাপার, সেটা অক্সিজেন নিয়ে আমার হাতের দরকার নেই। সিলিকনটা নিয়ে পাবো, সিলিকন তোমাকে বলছে হাইব্রিডেশন বের করতে। সিলিকনের তাহলে 4টা সিগমা বোন প্লাস 0 লোন পেয়ার, তাহলে 4 হলে sp3 হবে। তাহলে তোমাদের হাইব্রিডেশন কি হবে? টেট্রাহেড্রাল। বুঝতে পারলে? জিওমেট্রি এবং হাইব্রিডাইজেশন হবে এখানে টেট্রাহেড্রাল, জিওমেট্রি সরি হাইব্রিডেশন হবে sp3, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, আর শেপও টেট্রাহেড্রাল হবে, কারণ 4টা অ্যাটম আছে। শেপও হবে, টেট্রাহেড্রাল। তো বুঝতে পারলে এই এক্সাম্পলটা। I3 মাইনাস, এই এক্সাম্পলটা তোমাদের পড়ে আর কি বারবার আমাদের সময় ইম্পর্টেন্ট ছিল, এখনো দেখছি দিচ্ছে। দেখো I3 প্লাসে কি করবে, তুমি এখানে লেখো I2 প্লাস চার্জ দিয়েছে, আমি পরে ভাববো। মানে একটা আয়োডিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর দুটো আয়োডিন যোগ আছে, তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। বুঝলেন? তো লোন পেয়ারটা প্রথমে বের করে নিই। লোন পেয়ারটা কত? আয়োডিনের কত? বাইরের কত থাকে? 7টা ইলেকট্রন থাকে। আয়োডিনের বাইরে 7টা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3, 4, 5, 6, 7টা ইলেকট্রন। তো আয়োডিনের বাইরে 7টা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন শেয়ার করছে দুটো আয়োডিনের সাথে। বুঝতে পারলে? দুটো সীমা বানানোর জন্য। এর মলিকুলে একটা পজিটিভ চার্জ আছে, মাইনাস পজিটিভ চার্জ হবে, প্লাস 0/2। তাহলে লোন পেয়ার করা থাকবে, লোন পেয়ার থাকবে 4/2, দুটো লোন পেয়ার থাকবে। তাহলে এই মলিকুলে কি হয়েছে? দুটো লোন পেয়ার, দুটো সিগমা বন্ড, দুটো লোন পেয়ার, দুটো সিগমা বন্ড। স্টেরিক নাম্বার হচ্ছে দুটো লোন পেয়ার প্লাস দুটো সিগমা বন্ড। বুঝতে পারলে? স্টেরিক নাম্বার হচ্ছে কত? 4, হাইব্রিডেশন হবে sp3। বুঝতে পারলে? তাহলে মলিকুলটা হবে আয়োডিন। তো আয়োডিনের বাইরে 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে মলিকুলটা হবে টেট্রাহেড্রাল, সরি হাইব্রিডেশন হবে sp3। মানে এরকম মলিকুলটা, তো এটা মানে বলতে পারো ওটা ওয়াটার মলিকুলারই মতো। যাদের বুঝতে সমস্যা হবে তারা মেসেজ করবে। এখন যদি ক্লিয়ার না করো তাহলে কিছু বুঝতে পারবে না। টেট্রাহেড্রাল হচ্ছে জিওমেট্রি, হাইব্রিডেশন sp3 হওয়ার জন্য, কিন্তু জিওমেট্রি শেপ কি হবে? শেপ হবে বেন্ট, শেপ হচ্ছে বেন্ট। I3 প্লাস লিনিয়ার হবে না, টেট্রাহেড্রালই হবে। যাই হোক, আমার ঠিকই আছে, টেট্রাহেড্রালই হওয়া উচিত। I3 প্লাস টেট্রাহেড্রাল বা I3 মাইনাসটা যে টিবিপি সেটা লিনিয়ার। চলো I3 মাইনাসটা করি। তাহলে দেখো, বুঝতে পারলে তো যে আমার লোন পেয়ার বের করতে হবে, বন্ড পেয়ার বের করতে হবে। দুটো বন্ড পেয়ার তুমি জানি, দুটো আউটার অ্যাটম আছে। লোন পেয়ার তো আমি 2 বের করলাম, তো 2 করলে 4 হয়, 4 করলে টেট্রাহেড্রাল হবে। এবার দেখো I3 মাইনাসটা করি। I3 মাইনাস, লোন পেয়ার বের করো প্রথমে, যে একই রকম I2 মাইনাস, একটা আয়োডিন সেন্টার অ্যাটম, তো 7টা ইলেকট্রন আছে বাইরে, দুটো আয়োডিনের সাথে দুটো ইলেকট্রন শেয়ার করছে। -0 + 1, তাহলে কত হচ্ছে? ভাজিতক 2, কত হবে তাহলে? 8 - 3 বলে 6, 6/2 বলে 3, তার 3টে লোন পেয়ার আছে। প্লাস সিগমা বন্ড হচ্ছে দুটো সিগমা বন্ড। আমি স্টেরিক নাম্বার ক্যালকুলেট করছি, বুঝলে? স্টেরিক নাম্বার ক্যালকুলেট করছি একসাথে। তাহলে স্টেরিক নাম্বার সমান কত হবে? স্টেরিক নাম্বার হবে 5, তাহলে হাইব্রিডেশন কত হবে?
sp3d, জিওমেট্রি কি হবে টিবিপি, জিওমেট্রি হবে টিবিপি। তাহলে দেখো লোন পেয়ার তিনটে থাকবে, তাহলে আয়োডিন যে যে সেন্ট্রাল অ্যাটমটা আয়োডিন তার তিনটে লোন পেয়ার থাকবে, আর দুটো আয়োডিনের সাথে বন্ড বানাবে। তো এটা হচ্ছে টিবিপি জিওমেট্রি, বুঝতে পারলে? মাইনাস একটা চার্জ থাকবে, তাহলে টিবিপি জিওমেট্রি কিন্তু সেম হবে লিনিয়ার, লিনিয়ার সেম, বুঝতে পারলে? এর মাইনাস চার্জটা অ্যাকচুয়ালি এই সেন্ট্রাল অ্যাটমের উপরেই আছে, কারণ কি বলতো সেন্টার উপর কেন আছে, কারণ 3 দুগুণে 6টা লোন পেয়ার হয়ে গেছে, আর দুটো বন্ড বানা আছে দুটো ইলেকট্রন দিয়ে, কিন্তু আয়োডিন তাহলে আয়োডিনের বাইরে কটা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে না আয়োডিনের, দেখো 3টে লোন পেয়ার মানে 6টা ইলেকট্রন, আর দুটো বন্ড বানাচ্ছে মানে দুটো ইলেকট্রন দিয়ে, তাহলে ওটা 8টা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে আয়োডিনের অ্যাকচুয়ালি 7টা ইলেকট্রন ছিল, তারপরে আই মাইনাস হয়েছে, ওটা ওই অ্যাটমটা আই মাইনাস হয়েছে, তার কারণে তার কাছে 8টা ইলেকট্রন এলো। এবার ওই 8টা ইলেকট্রন I2 এর সাথে ডিস্ট্রিবিউশন, প্রথমে আয়োডিন মানে আয়োডিন আই মাইনাস আয়োডাইড অ্যানায়ন I2 এর সাথে রিয়াকশন করে I3 মাইনাস অ্যানায়ন তৈরি করে। কিভাবে করে না, এই আই মাইনাস তার 8টা ইলেকট্রনকে সে 3টে লোন পেয়ার করে দেয়, আর দুটো ইলেকট্রন দুটো আয়োডিনের সাথে বন্ড বানায়, এইভাবে I3 মাইনাসটা তৈরি হয়েছে। তো কেমিস্ট্রি এতটাই সুন্দর কিভাবে মলিকুলগুলো বানানো হয়, যেমন তোমাদেরকে দেখেছি NH4 প্লাস BF4 মাইনাস কিভাবে তৈরি হয়েছে, তো এইটাই হচ্ছে ব্যাপার, H3O প্লাস কিভাবে তৈরি হয়েছে। তো I3 মাইনাস মানে কি, যে I মাইনাস I2 সাথে রিয়াকশন করেছে দিয়ে I3 মাইনাস বানিয়েছে। তো আমরা শিখবো ধীরে ধীরে, কেমিস্ট্রি শিখতে হবে ধীরে ধীরে। তো আজকে এইটুকুই ক্লাস, তো আজকে তোমাদেরকে দেখালাম, তো আমি কোশ্চেন বানাবো তোমাদের কুইজের জন্য, তো সেখানে এরকমই কোশ্চেন থাকবে, প্রচুর এমএসকিউ থাকবে, কারণ এখান থেকে এমএসকিউ আসে, আর বিএসসি তে যখন জ্যাম দেবে তখন সেখানে এখানে এই টাইপটা থেকে বেশি করে এমএসকিউ থাকে, কারণ সহজ চ্যাপ্টার কঠিন কোশ্চেন করতে হবে, তার জন্য একটু এমএসকিউ করে 4টা অপশন দিয়ে দেয়, তার মধ্যে 3টে ঠিক হবে, তো একটু সময় লেগে যাবে সব করতে। তো এরপর দিন আমরা আর একটা হয়তো ক্লাস করবো, সেটা এমওটির উপরে কিছু জায়গা বলে দেবো।